2019-20 সেশনের কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয় তার নতুন লিখিত রূপ নিয়ে এসেছে। বি ইউনিট এবং ডি ইউনিটে বাংলা ইংরেজিতে লিখিত পরীক্ষা এবং সাধারণ জ্ঞানের 50টা প্রশ্নের পরিবর্তে এই বছরই প্রথমবারের মতো পরীক্ষা হয় 28টা প্রশ্নে। এবং সবার একটা কিউরিসিটি ছিল যে এই 28টা প্রশ্ন আসলে কোন ধরনের আসবে বা কেমন প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলাই আজকে আমরা দেখব ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে যে এই প্রশ্নগুলো আসলে কেমন। এর পরবর্তী সময়ে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে টার্ন করা শুরু করেছে। ঠিক আছে, এই বছর থেকেই মূলত সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো টার্ন করা শুরু করেছে, তাই আমরা এই বছরের কোশ্চেনটাও দেখব। চলো আমরা শুরু করি 19-20 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কোশ্চেন। প্রথম কোশ্চেনটা আসছে, বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? দেখো, বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি আঞ্চলিকতা, রাজনীতি, ধর্ম নাকি ভাষা, কোনটা? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা ও সংস্কৃতি। ঠিক আছে, কারণ এইখানে ভাষা ও সংস্কৃতির ভিত্তিতেই কিন্তু সবকিছু হয়। হ্যাঁ, ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে বাঙালি জাতিটা আসছে। এই প্রশ্নটা কোত্থেকে আসছে? এই প্রশ্নটা প্রাচীন বাংলার ইতিহাস পড়লেই বা বাংলাদেশের বেসিক পড়লেই কিন্তু আমরা পাই। বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস পড়লেই কিন্তু আমরা পাই। তারপরে 2 নম্বর কোশ্চেন দেখো, বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের যেগুলোই রয়েছে, নিচের কি কি রয়েছে? দেখো, জাতীয় প্রতীকটা যদি আমরা বের করতে যাই তাহলে দেখব হচ্ছে যে আমাদের জাতীয় প্রতীকে ধান আছে, কারণ ধান আমাদের প্রধান ক্ষুধা রোধকারী ফসল। তারপরে হচ্ছে পাট আছে, প্রধান অর্থকারী ফসল, এবং শাপলা আছে আমাদের জাতীয় প্রতীকে। ঠিক আছে, ধান, পাট, শাপলা। এখন দেখো, এটার সিমিলার কিন্তু বেশ কয়েকটা আছে, ধান, পান, শাপলা। এখানে পান হবে না। হ্যাঁ, ঠিক আছে, পান কিন্তু আমাদের অত অর্থকারী ফসল না। তারপর হচ্ছে ধান, পান, পাট, এটাও হবে না, কারণ পান আছে এখানে। তারপরে এখানে পান আছে, পান যেগুলোতে আছে ওগুলো হবে না, হবে হচ্ছে পাট, কারণ পাট উৎপাদনে আমরা কিন্তু বিশ্বে দ্বিতীয়। মনে থাকবে, পাট উৎপাদনে আমরা বিশ্বে হচ্ছে দ্বিতীয়, আর পাট রপ্তানিতে কিন্তু আবার বিশ্বে প্রথম। মনে রেখো, বাংলাদেশ পাট উৎপাদনে দ্বিতীয়, কিন্তু পাট রপ্তানিতে আবার প্রথম। ভারত হচ্ছে পাট উৎপাদনে প্রথম, রপ্তানিতে দ্বিতীয়। তার মানে দেখো, বাঙালি কি জিনিস? উৎপাদন করে বিশ্বে দ্বিতীয় নম্বরে, কিন্তু রপ্তানিতে প্রথম। হ্যাঁ, কারণ পাট হচ্ছে এমন একটা জিনিস যেটা পরিবেশ বান্ধব, কিন্তু আমরা যেই জিনিসগুলো ব্যবহার করি, যে পলিথিনগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু কোনোটা পরিবেশ বান্ধব না। তাও আমরা কি করি? আমরা ব্যবহার করি এবং পরিবেশের 12টা বাজায় ছাড়ি। এরপরের কোশ্চেন আমরা আসি, 3 নম্বর, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য। এই প্রশ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার আসছে আর কতবার আসবে এটা অগণিত। জাস্ট এতটুকু মনে রাখো, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন। একজন মাত্র নারী সদস্য ছিল, সেটা হচ্ছে রাজিয়া আক্তার বানু। বা এই নামটা এক এক সময় এক একভাবে আসে, কখনো আসে রাজিয়া বানু ভাবে, হ্যাঁ, কখনো আবার এই যে UAB রাজিয়া আক্তার বানু এইভাবে, কখনো আসে রাজিয়া বানু। হ্যাঁ, এক এক সময় এক একভাবে আসে, কিন্তু নাম একটাই, সেটা হচ্ছে রাজিয়া বানু। ওকে, সেই হচ্ছে কি 34 জন নারী সদস্যের একমাত্র সদস্য যে সংবিধান রচনা কমিটিতে ছিল। এরপরে 4, গ্রিনল্যান্ড যে দেশের অংশ। গ্রিনল্যান্ড কোন দেশের অংশ? আমরা জানি যে গ্রিনল্যান্ড বিশাল একটা দ্বীপ, একটা দেশ হলেও সেটার মালিকানা কিন্তু ডেনমার্কের। ঠিক আছে, এটা আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় শুনে আসি, ওয়ার্ল্ড ম্যাপেও আমরা দেখতে পারি, ওয়ার্ল্ড ম্যাপেও লেখা, গ্রিনল্যান্ডের নিচে ছোট্ট করে লেখা যে মালিকানা হচ্ছে ডেনমার্কের। গ্রিনল্যান্ড আসলে এই ডেনমার্কেরই অংশ। ডেনমার্ক কিন্তু গ্রিনল্যান্ড থেকে তুলনামূলক ছোট আকৃতিতে। তারপরে দেখো, রিফিউজি সমস্যাটি। রিফিউজি কারা? যারা হচ্ছে এক দেশ থেকে বিতাড়িত হয়ে আরেক দেশে চলে আসে বাধ্য হয়ে, তাদেরকে হচ্ছে রিফিউজি বলে। রিফিউজি সমস্যাটি যে সংস্থার সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত সেটা হচ্ছে UNHCR। ঠিক আছে, এটাকে যদি আমরা লিখি UNHCR, এটা তোমরা যদি কক্সবাজারে যাও এবং তোমরা যদি ওই অঞ্চলটা দেখো, যে অঞ্চলে রোহিঙ্গারা থাকে এখন, ঠিক আছে, উখিয়ার অংশটা, ওই অংশটাতে যত বড় সাদা সাদা গাড়ি দেখবা, ঠিক আছে, এই সাদা সাদা গাড়িগুলোর পিছনে কিন্তু এই নামটা লেখা দেখবা, UNHCR। ঠিক আছে, এটার ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড, ইউতে ইউনাইটেড, এনতে নেশন, এসতে এইসতে কি জানি মনে নাই, আর লাস্টে আর যেটা, ঠিক আছে, আরতে হচ্ছে রিফিউজি। ঠিক আছে, এই রিফিউজি
রিফিউজি ব্যাপারটা সম্পর্কিত কিসের সাথে? ইউএনএইচসিআর এর সাথে, ঠিক আছে? রোহিঙ্গাদেরকে নিয়ে বা বিশ্বে যত এরকম হচ্ছে বিতাড়িত জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে এই সংস্থাটাই মূলত কাজ করে। এরপরে দেখি জলবায়ুর উপাদান 9 কোনটা। দেখো এই জলবায়ুর উপাদানের প্রশ্ন কিন্তু এর আগেও আসছে 21-22 সেশনে, মানে এর পরবর্তীতে কিন্তু আগে সলভ করছি আমরা। সো ওই কোশ্চেনেও আমরা দেখছি জলবায়ুর উপাদান কোনটা কোনটা। এখন আমি তোমাদেরকে বলে রাখি যে জলবায়ুর উপাদান আছে প্রায় 9-10টা, ঠিক আছে? এটা আমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল বইয়ের 5ম চ্যাপ্টারের শুরুর দিকেই আছে। সো এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? সমুদ্র স্রোত হচ্ছে জলবায়ুর উপাদান 9, বাকি 3টাই মেঘ, বায়ু এবং আর্দ্রতা, এই 3টাই কি জলবায়ুর উপাদান, ঠিক আছে? তোমাদের যেদিন আমি কোর্সে বা হচ্ছে তোমাদেরকে যেদিন আমি ভূগোলের ক্লাস নিব সেদিন কিন্তু এটা খুব ভালো করে দেখাই দিব যে জলবায়ুর উপাদান কেন, সমুদ্র স্রোত ছাড়া বাকি 3টা। ওকে, এর পরবর্তী কোশ্চেন আসি, এটা ভূগোলের কোশ্চেন, ঠিক আছে? এটা ভূগোল বা জিওগ্রাফির কোশ্চেন। এসডিজি হলো কি? দেখো এসডিজি সম্পর্কে আমরা আগেও জানছি। এসতে হচ্ছে সাস্টেইনেবল, ডিতে হচ্ছে ডেভেলপমেন্ট, জিতে হচ্ছে গোলস। আছে কোথায়? দেখো সাস্টেইনেবল, এই যে এটা ডি নাম্বারটা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ঠিক আছে? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এই গোলসের গোলস হচ্ছে, এই গোলস কতটা আসলে? গোলস হচ্ছে 17টা লক্ষ্যমাত্রা 2015 সাল থেকে নিয়ে, হ্যাঁ 2015 সাল থেকে নিয়ে 30 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণ করার দিকেই হচ্ছে, সরি 2015 সাল থেকে নিয়ে 30 সালের মধ্যে এই লক্ষ্যমাত্রাগুলো পূরণ করার জন্যই বিশ্ব এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটার গোলসের থেকে এখনো প্রশ্ন আসে যে এটার গোলস কি কি, বা 5 নাম্বার গোলসটা কি, বা 16 নাম্বার গোলসটা কি, এরকম প্রশ্ন আসে, পড়ে রাখবা সবগুলো গোলস। তারপরে দেখো 8, হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়। হটস্পট প্রযুক্তির অন্তর্ভুক্ত নয় হচ্ছে সেলুলার ফোন, আগের ফোনগুলো, ঠিক আছে? এখন ফোনগুলোতে কি থাকে? হটস্পট প্রযুক্তি থাকে, কিন্তু আগের ফোনগুলোতে এই জিনিসটা ছিল না, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ড সার্কেলে কিছু ফ্রেন্ড দেখবা যারা হচ্ছে কি সারা জীবন মানুষের কাছ থেকে হটস্পট চেয়ে বেড়ায়। সো এই কোশ্চেনটা আসছে কোত্থেকে? এই কোশ্চেনটা আসছে হচ্ছে আইসিটি থেকে, এই কোশ্চেনটা আসছে আইসিটি থেকে। এরপরে 9, মুদ্রাস্ফীতির একটি বড় কারণ, ঠিক আছে? মুদ্রাস্ফীতির একটি বড় কারণ কি? মুদ্রার যোগান বৃদ্ধি, ঠিক আছে? মুদ্রার যোগান বৃদ্ধি, বা যখন দেশীয় মুদ্রা প্রচুর পরিমাণে ছাপা হয়, বেহিসাবে মুদ্রা ছাপা হয়, তখন কি হয়? মুদ্রার যোগান বৃদ্ধি হয়, মানে হচ্ছে মুদ্রাস্ফীতি হয়। আর মুদ্রাস্ফীতি প্রত্যেকটা দেশের জন্যই কিন্তু একটা ভয়ঙ্কর রকমের রোগ। যত দেশে মুদ্রাস্ফীতির কবলে পড়ছে তারাই কিন্তু আস্তে আস্তে অর্থনৈতিকভাবে হচ্ছে যে ভেঙে পড়ছে, ভঙ্গুরতা দেখা দিচ্ছে, এবং অনেক দেশ দেউলিয়াও হয়ে গেছে। শ্রীলঙ্কাকে আমরা দেখছিলাম দেউলিয়া হয়ে গিয়ে আবার উঠে আসছে। বাংলাদেশেও হয়তো এরকম দেউলিয়া হয়ে যেতে পারতো, তারপরেও এখন একটা ভালো অবস্থানে আছে। মেন ব্যাপার হচ্ছে মুদ্রাস্ফীতিটা রোধ করা। যে দেশের মুদ্রাস্ফীতি যত নিয়ন্ত্রণে থাকবে সে দেশ তত কি থাকবে? সেই দেশ হচ্ছে তত অর্থনৈতিকভাবে শক্তিশালী থাকবে। এর পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র চিত্রা নদীর পারে পরিচালনা করেন। দেখো এই চিত্রা নদীটা হচ্ছে যে নড়াইল জেলার একটা নদী, ঠিক আছে? নড়াইল জেলার একটা নদী। এটার পরিচালনা করেন হচ্ছে তানভীর মোকাম্মেল, ঠিক আছে? এই চিত্রা নদীর পারে পরিচালনা করেন কে? তানভীর মোকাম্মেল। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, বাঙালি জাতির মুক্তির সনদ কোনটা? বাঙালি জাতির মুক্তির সনদ। এখন দেখো 6 দফার যে অফিসিয়াল নাম আছে, এই অফিসিয়াল নামই তো 6 দফা আমাদের মুক্তির সনদ, ঠিক আছে? সো বুঝতেই পারতেছো এইখানে আর কোনো কথাই হবে না। 6 দফা কি? 6 দফা আমাদের মুক্তির সনদ, ঠিক আছে? বাকি 11 দফার মধ্যে আসলে 6 দফা ছিল। 11 দফার মধ্যে 6 দফা কিভাবে ছিল? 6 দফা হচ্ছে শেখ মুজিবুর রহমানের, আর 5 দফা হচ্ছে ছাত্রদের, ঠিক আছে? ছাত্রদের 5 দফা, আর শেখ মুজিবুর রহমানের 6 দফা, মোট মিলে 11 দফা। তারপর হচ্ছে 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণ আসলে মুক্তির সনদ না, মুক্তির সনদ হচ্ছে ওইটাই যেটা অফিসিয়াল নাম মুক্তির সনদ, সেটা হচ্ছে 6 দফার। এর পরবর্তী কোশ্চেন আসি আমরা, দেখি নীল অর্থনীতি মূলত যার সাথে যুক্ত। এই কোশ্চেন এই বছরও আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার মানে এইগুলো রিপিটেড কোশ্চেন, ঠিক আছে? নীল অর্থনীতি, দেখো সমুদ্রের পানি কি নীল হয় না? হ্যাঁ, সমুদ্রের পানি তো নীল, তাই না? তার মানে আবার সমুদ্রের পানি বলতেছি, তার মানে আবার আমাদের কক্সবাজারের কলাতলির কথা মনে করিও না, ঠিক আছে? সমগ্র সমুদ্রের পানি নীল, কিন্তু আমরা এই পরিবেশটারে এমনভাবে পচাইছি এই পানি হয়ে গেছে কালা। সো দেখো
এই নীল অর্থনীতি মূলত হচ্ছে সমুদ্র ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত, ঠিক আছে? সমুদ্র পথে যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড হয় এগুলো তো নীল পানির উপর দিয়েই আসে, তাই না? সো এই জন্য সমুদ্র ভিত্তিক অর্থনীতিটাই কি নীল অর্থনীতি। এরপরে 13 নম্বর, বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কবে? পঞ্চবার্ষিকী, ঠিক আছে? 5 বছরের যে পরিকল্পনা সেটাকে বলে কি সব মানে পঞ্চবার্ষিক, ঠিক আছে? 5 বছর। এটা মানে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হচ্ছে 15 থেকে 20, ঠিক আছে? বর্তমানে কি চলতেছে? 25 থেকে 20 থেকে 25 চলতেছে না? এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী, অষ্টম, ঠিক আছে? এটা হচ্ছে অষ্টম আর এটা হচ্ছে সপ্তম। আর পরীক্ষাটা হয়েছে কবে? 19-20 সালে, মানে 19 সালে পরীক্ষাটা হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে কি, বোঝাই যাচ্ছে যে এই ব্যাপারটা সংগঠিত হয়েছে কবে? এই ব্যাপারটা হচ্ছে 15 থেকে 20-এর মধ্যে যে 5 বছর, সেই 5 বছরেই এই জিনিসটা সংগঠিত হয়েছে। হ্যাঁ, এরপরে আসি, এরপরেরটা দেখো, 15 থেকে 20 থেকে 25 না, তারপরে হচ্ছে 25 থেকে 30, যেটা এটা হবে নবম। খুব স্বাভাবিক, তোমরা এটা পড়ে রাখবা যে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে? 2025 থেকে 30 পর্যন্ত। ওকে, 2025 থেকে 30 পর্যন্ত এই সময়টা কি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ। এরপরে 14 নাম্বার, বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না, ঠিক আছে? সিলেটে বাস করে না, খাসিয়া, মণিপুরি, তানচঙ্গা, তারপর হচ্ছে পাত্র। এর মধ্যে হচ্ছে তানচঙ্গা, এটা হচ্ছে সিলেটে বাস করে না, বাকিরা হচ্ছে সিলেটে বাস করে। আর মেন ব্যাপারটা হচ্ছে কি, মেন ব্যাপারটা হচ্ছে এই ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমি দেখাইছিলাম যে ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রশ্নগুলো কি হয়, তারা কোথায় বসবাস করে, তাদের উৎসব কি, এই টাইপের কোশ্চেনই হয়, ঠিক আছে? বা তাদের ধর্ম কি, এই টাইপের কোশ্চেন হয়। তাই এইগুলো একটু ভালো করে পড়ে রাখতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে প্রশ্ন কিন্তু সব বছর আসে। তারপরে আসো যে কিবোর্ডে ফাংশনাল কি এর সংখ্যা কত? দেখো 9, 11, 10, 12, 9, 10, 11, 12। কিবোর্ডের ফাংশনাল কি, আসলে ফাংশনাল কি বলতে কি বোঝায় জানো? ফাংশনাল কি বলতে আসলে বোঝাই, তোমাদেরকে দেখাই, দেখো, ঠিক আছে? এই যে উপরের যে 12টা আছে না, F1, F2, F3 এরকম করে F12 পর্যন্ত আছে না, এটাকে বলা হচ্ছে ফাংশনাল কি, ঠিক আছে? F তে ফাংশন আর কি হচ্ছে কি, এই যে 12টা কি, এইটাকেই বলা হচ্ছে ফাংশনাল কি। এরকম কি আছে কয়টা তাহলে? 12টা। খুব সহজ, একদম মানে একদম বেসিক থেকে, কম্পিউটার বা আইসিটির একদম বেসিক থেকে কোশ্চেনটা আসা। এরকম বেসিক থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলোর আনসার আমরা খুব সহজে করতে পারবো আশা করি। এর পরবর্তীতে আসি, 16, সুশাসন ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করে কে? সর্বপ্রথম প্রবর্তন করা হচ্ছে বিশ্ব ব্যাংক, ঠিক আছে? সুশাসনের ধারণাটা সবার আগে বিশ্ব ব্যাংক এইটা প্রবর্তন করে, ঠিক আছে? এইটা তুমি সংস্থা পড়লেই বা এটা পৌরনীতি পড়লেই খুব সহজে চলে আসবে। পৌরনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে এই জিনিসটা আছে, পৌরনীতি ও সুশাসনে। এই সুশাসন ধারণাটা সর্বপ্রথম প্রবর্তন করে কারা বা কে? তারপর আসো 17, জেন্ডার বলতে বোঝায় নারী পুরুষের কি কি পার্থক্য? সামাজিক পার্থক্য, জৈবিক পার্থক্য, মানসিক পার্থক্য? না, এগুলো কোনোটাই আসলে ওইভাবে পার্থক্য না। লিঙ্গিক পার্থক্য যেটা, সেটা জেন্ডার পার্থক্য আর কি। জেন্ডার বলতে আসলে এই লৈঙ্গিক পার্থক্যটাই মূলত বোঝায়, ঠিক আছে? জেন্ডার বলতে এই নারী পুরুষের এই পার্থক্যটাই বোঝায়। ওকে, সো এরপরের কোশ্চেন আমরা যাই। দেখো, ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় যে বিশ্ববিদ্যালয়ে? দেখো, তোমরা পড়তে চাও যে বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড। আর প্রাচ্য মানে হচ্ছে এই পাশ, হ্যাঁ, মানে পৃথিবীর এই পাশটা, এই পাশটাকে বলা হচ্ছে প্রাচ্য, ঠিক আছে? আর এইখানে যে অক্সফোর্ডটা আছে, মেন অক্সফোর্ড, সেটা হচ্ছে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম এইখানে প্রতিষ্ঠিত হয়। সেটা হচ্ছে ব্রিটেনের কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তারপর আসো 19, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। হ্যাঁ, এইটা বাংলাদেশের একটা বিখ্যাত আন্দোলনের স্লোগান, ঠিক আছে? এই আন্দোলনের স্লোগানটা দেয় হচ্ছে কাজী মোতাহার হোসেন চৌধুরী। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসবা তখন এই মোতাহার হোসেনের নামে একটা বিল্ডিংও দেখতে পাবা। তোমরা বাংলা প্রথম পত্র বইয়ে এই মোতাহার হোসেনকে চিনবা। সেই মোতাহার হোসেনের যে আন্দোলন, সেই আন্দোলনটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। অবশ্য এটা পড়লেই বোঝা যায় যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, ঠিক আছে? জ্ঞান যদি সীমাবদ্ধ থাকে, বুদ্ধি যদি আড়ষ্ট থাকে, সংকুচিত থাকে,
মুক্তি সেখানে তো অসম্ভব হবেই। আর এটা কি আন্দোলন? স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে শিক্ষা আন্দোলন হওয়ার কথা না, গণনাট্য আন্দোলন তাও হওয়ার কথা না, ভাষা আন্দোলন এটা ভাষা নিয়ে কথা বলার কথা, ভাষা আন্দোলনে তাও হওয়ার কথা না, হওয়ার কথা একমাত্র বুদ্ধির মুক্তি আন্দোলন। বুদ্ধিটা মুক্তি দেওয়ার এই আন্দোলনকে বলা হয় কি, এই আন্দোলনের এই স্লোগানটা দেওয়া হয় কাজী মোতাহার হোসেন চৌধুরীর এটা। এরপরে 20 নম্বরে দেখো, 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে? দেখো কোশ্চেনটা তোমরা যারা তখন ক্রিকেট খেলা দেখতে বা 2019 সালের ক্রিকেট বিশ্বকাপ দেখছো তোমরা সবাই একটু রিলেট করতে পারবা। দেখো পুরা বিশ্বকাপ জুড়ে ধারাবাহিক পারফর্ম করে গেল কে? সাকিব আল হাসান। কিন্তু সাকিব আল হাসান পারফর্ম করে গেলেও কি হলো না, সাকিব আল হাসান পারফর্ম করে গেলেও যেহেতু বাংলাদেশ দল হিসাবে ব্যর্থ হলো, আর কেন উইলিয়ামসন একাই তার দেশকে অলমোস্ট একা তার দেশকে কি করলো, ফাইনালে নিয়ে গেল। তাই কেন উইলিয়ামসন কি হলো, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হইলো, সাকিব আল হাসান হইতে পারলো না। ওকে, সো ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে? ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন হচ্ছে কেন উইলিয়ামসন। রোহিত শর্মা এখানে সর্বোচ্চ রান করছিল, ঠিক আছে, সর্বোচ্চ রান। আর বেন স্টোকস ফাইনালে অতি মানবীয় এক ইনিংস খেলে ইংল্যান্ডকে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জিতায়। ওকে, বেন স্টোকস, ঠিক আছে, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও হয় এই বেটা। এরপরে আসো 21, রাষ্ট্রের সর্বোচ্চ আইন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, সরকারি ডিক্রি, নাকি হচ্ছে প্রশাসনিক সংবিধান, নাকি হচ্ছে সাংবিধানিক আইন? এইটা হচ্ছে সাংবিধানিক আইন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটা? রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে যে সাংবিধানিক আইন, সাংবিধানিক আইন, বুঝা গেল? রাষ্ট্রের সর্বোচ্চ আইন মানে একটা রাষ্ট্র পরিচালিত হয় তো এই সংবিধানের ভিত্তিতে, তাই না? সো রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি হবে? রাষ্ট্রের সর্বোচ্চ আইনও অবশ্যই সংবিধানই হবে। এরপরের কোশ্চেন আসো, ঐতিহাসিক স্থান কারবালা। কারবালা কোথায় অবস্থিত? দেখো তোমাদেরকে এর আগের কোশ্চেন সলভ করার সময়ই বলছি যে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল আখতারুজ্জামান, তার ডিপার্টমেন্ট ছিল হচ্ছে ইসলামিক হিস্ট্রি বা ইসলামের ইতিহাস। সে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন দিয়ে দিত তার ডিপার্টমেন্ট, নিজের ডিপার্টমেন্ট থেকে। তো ইরাক হচ্ছে যে এই কারবালা হচ্ছে ইসলামের ইতিহাসে একটা বিখ্যাত জায়গা, ঠিক আছে? সো এই কারবালা থেকে প্রশ্ন আসছে বা এরপরে নহরে জুবাইদা থেকে প্রশ্ন আসছে। সো এখন আর আসে না, এখন এই টপিকটা তোমরা স্কিপ করলেও পারো বা স্কিপ করাই ভালো আমার মতে। এরপরে আসি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি মানব উন্নয়ন সূচকে বিশ্বে শীর্ষ স্থান, শীর্ষ হবে এখানে বিশ্বের শীর্ষ স্থান অধিকারকারী দেশ কোনটা? বিশ্বের শীর্ষ স্থান অধিকারকারী দেশ হবে নরওয়ে, ঠিক আছে? এটা 2019 সালের কথা বলতেছি, এটা কিন্তু সবসময় পরিবর্তনশীল, ঠিক আছে? এই জিনিসটা কি সবসময় পরিবর্তনশীল, তাই তোমরা যাওয়ার আগে, পরীক্ষার হলে যাওয়ার আগে আমি তোমাদেরকে একদম ফাইনাল আপডেটটা জানাই দিব যে লাস্ট কোন সূচক প্রকাশিত হয়েছে, সেই সূচক অনুযায়ী আসলে সুখ সূচকে কে, অর্থনৈতিক সূচকে কে, সবগুলো একদম ফাইনালি জানাই দিব, ঠিক আছে? এরপরের কোশ্চেনে আসি আমরা। 24 নাম্বার, মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় অবস্থিত? দেখো এই শিখা চিরন্তন, অনির্বাণ, এই দুইটা নিয়ে কিন্তু আমাদের মাঝে প্রচুর পরিমাণ কনফিউশন লাগে যে চিরন্তন কোথায় আর অনির্বাণ কোথায়। আমি তোমাদেরকে আজকে ফাইনালি বলে দিই। দেখো শিখা চিরন্তন এই জায়গাটাতে কি হয়? এই জায়গাটাতে হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করা হয়। কোথায়? এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। কেন স্বাধীনতার ইতিহাস রচনা করা হয়? দেখো 7 মার্চের ভাষণ থেকে শুরু করে 1971 সালে 16ই ডিসেম্বরের যে মিত্র বাহিনীর সাথে পাক বাহিনীর যে আত্মসমর্পণ অনুষ্ঠান, সেটাও কোথায় হয়? সেটাও হয় হচ্ছে যে সেই সোহরাওয়ার্দী উদ্যানে। মূল কথা হচ্ছে কি, এই সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের ইতিহাসে চিরন্তন বা চিরস্মরণীয় একটা জায়গা, ঠিক আছে? এই জন্য এইখানে যে আগুনটা জ্বলছে, এখানে যে শিখাটা জ্বলছে, সেই শিখাটাও কি চিরন্তন। তার মানে এই শিখা চিরন্তন কোথায় অবস্থিত? এই শিখা চিরন্তন হচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। আর অনির্বাণ হচ্ছে ঢাকা সেনানিবাসে অবস্থিত। মনে থাকবে, আর ভুলবা, আমি আশা করি আর ভুলবা না। এরপরে আসো, E8 এর অন্তর্ভুক্ত 8টা দেশের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো কি? এরা E8, ঠিক আছে, E8 হচ্ছে যে এমন 8টা দেশ যারা পরিবেশের প্রচুর পরিমাণ ক্ষতি করে, ঠিক আছে? এই যে পরিবেশ দূষণকারী 8টা দেশ, এখানে চীন, আমেরিকা সহ বিশ্বের বড় বড় 8টা দেশ আছে। এরা প্রচুর পরিমাণ পরিবেশ ধ্বংস করে এবং মাইনছেড়ে বা অন্যান্য দেশকে জ্ঞান দেয় পরিবেশ রক্ষা করার জন্য, বুঝছো? হিপোক্রেট। এরপরে আসো 26,
বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন কোনটা? ঠিক আছে, প্রথম সশস্ত্র প্রতিরোধ, ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ হচ্ছে যে ফকির সন্ন্যাসী আন্দোলন। ঠিক আছে, ফকির সন্ন্যাসী আন্দোলন, এটাই হচ্ছে ব্রিটিশ বিরোধী কি, ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র। সশস্ত্র মানে অস্ত্র নিয়ে প্রথম তোমার হচ্ছে কি, অস্ত্র নিয়ে প্রথম প্রতিরোধ করে হচ্ছে ফকির সন্ন্যাসীরা। এই ফকির হচ্ছে মুসলমান আর এই সন্ন্যাসী হচ্ছে হিন্দু। হিন্দু মুসলমান মিলে ব্রিটিশদেরকে প্রথমবারের মতো অস্ত্র নিয়ে প্রতিহত করে ফকির সন্ন্যাসী বিদ্রোহতে। এটা ইতিহাসের কোশ্চেন। তারপরে 27, সেকেন্ড লাস্ট ওয়ান, 2018 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কে? ঠিক আছে, এটা ডেনিস মুকওয়েগে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে যে কি শান্তিতে নোবেল পুরস্কার পাই। নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসতে আমরা সব সময় দেখি, তারপর অস্কার থেকে দেখি, তারপরে কান চলচ্চিত্র পুরস্কার থেকে দেখি, এরকম বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার থেকেও দেখি। সো পুরস্কারগুলো আমাদের কি করতে হবে, একদম ভালো করে পড়ে যাইতে হবে, যেন পুরস্কারের যে নাম্বারটা ওই নাম্বারটা মিস না হয়, কারণ এগুলো হচ্ছে অবধারিত নাম্বার মিস করলে আসলে চান্স পাওয়া কষ্ট। লাস্ট কোশ্চেন, বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন। বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন। ওই বছর ডি ইউনিটে আর একটা কোশ্চেন আসছিল যে 999 ফোন করলে কি সেবা পাওয়া যাবে, আর এই বি ইউনিটে কোশ্চেন আসছিল বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন। বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন ছিল হচ্ছে যে কোনটা, 109। ঠিক আছে, 109 নাম্বারে ফোন করলে আসলে বাল্যবিবাহ প্রতিরোধের হেল্পলাইন পাওয়া যাইত। ঠিক আছে, তৎকালীন সময় এটা ফেসবুকে বেশ আলোচিত ছিল। সো এই ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন চালু করার পর থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো। সো এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে এই যে 6টা সিরিজে আমরা আলোচনা করলাম, এরপর থেকে আমরা প্রশ্নগুলো জেনে গেছি যে কি টপিক থেকে কোশ্চেন আসছে। আমরা এর পরবর্তীতে যে কাজগুলো করব, এই যে টপিক থেকে প্রশ্ন আসছে এই টপিকগুলোকে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, এই টপিকগুলো নিয়ে আমরা ভালো করে পড়ব এবং পরীক্ষা দিতে থাকব। এভাবেই আমাদের প্রস্তুতি এগিয়ে যেতে থাকবে। তোমরা আমাদের সাথে থেকো, আমরা এরপর থেকে টপিক ভিত্তিক ক্লাস এবং সাম্প্রতিক ক্লাস দিতে থাকবো। তোমাদের জন্য শুভকামনা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।